আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব টেন্ডার কস্ট। কস্ট কনসেপ্ট চ্যাপ্টারকে আমরা বলেছিলাম 3 ভাগ করা হয়েছে: জেনারেল কস্ট শিট, মিসিং ফিগারের অঙ্ক, আর একটা হলো টেন্ডার কস্ট। তাহলে আজকে আলোচনা করব টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট শব্দের বাংলা অর্থ হলো দরপত্র। তোমরা এইচএসসি লেভেলে দেখে আসছো, সেখানে দরপত্রের অঙ্ক ছিল। কারণ আজকে আমরা সেই দরপত্রের অঙ্ক অর্থাৎ টেন্ডারের অঙ্ক করব। এখন প্রথমে জানতে হবে টেন্ডারের অঙ্ক কিভাবে করা হয়, প্রশ্নে কি দেয়া থাকবে, আমাদের রিকোয়ারমেন্ট কি থাকবে এবং আমরা কি কি করব। দেখো, একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আমি একটু করি দ্রুত। From the following particulars prepare a statement of cost showing কি শো করতে হবে: the cost of material use, the works cost, total cost, the percentage of works on cost to productive wages, and percentage of general on cost to works cost. তাইলে আমরা এই আইটেমগুলি আলোচনা করব। এখন আসুন, প্রশ্ন দেয়া আছে এইগুলো। তাহলে এখন আমরা সমাধান করতে গেলে প্রথমে এ নম্বরে বলছে দ্য কস্ট অফ মেটেরিয়াল ইউজ, ওয়ার্কস কস্ট, টোটাল কস্ট। এই পর্যন্ত হবে আমাদের কস্ট শিট। এরপরে ওই কস্ট শিটের আলোকে আমরা দুইটা পার্সেন্টেজ বের করে নেব: দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, অর্থাৎ ওয়ার্কস অন কস্ট, ফ্যাক্টরি কস্টের অপর নাম ওয়ার্কস অন কস্ট। এই ওয়ার্কস অন কস্ট ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট এটা বের করবো, অ্যান্ড পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট, সাধারণ খরচ, ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট, কারখানা খরচের কত পার্সেন্ট। এই পার্সেন্টেজ দুইটা বের করার পরে আমরা আর একটা ধাপ সমাধান করব, যেটার জন্য প্রশ্নে কি বলবে, আচ্ছা, the company is about to send a tender to supply a machine. The company is about to send a tender. কোম্পানি একটা টেন্ডার পাঠাবে টু সাপ্লাই এ মেশিন, একটা মেশিন সাপ্লাইয়ের জন্য। কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেট দ্যাট দ্য মেটেরিয়াল রিকোয়ার্ড উড কস্ট টাকা 40,000 and wages to workman for মেকিং দ্য মেশিন উড কস্ট টাকা 24,000। ওই টেন্ডারটা করতে গেলে আমাদের মেটেরিয়াল লাগবে 40,000 টাকা, 40,000 টাকা মেটেরিয়াল লাগবে, 40,000 টাকা। অ্যান্ড ওই মাল বানাতে, মেশিনটা বানাতে আমরা ওয়েজেস টু ওয়ার্কম্যানদের মজুরি দেব কত টাকা, 24,000। অর্থাৎ মেটেরিয়াল 40,000, ওয়েজেস 24,000। মেটেরিয়াল 40,000 অ্যান্ড ওয়েজেস 24,000। সকল টেন্ডারের অঙ্কে মেটেরিয়াল এবং ওয়েজেস এই দুইটা দেয়া থাকবে। বাকি খরচগুলি আমরা যেই পার্সেন্টেজ বের করলাম সেই পার্সেন্টেজ অনুযায়ী প্রয়োগ করব। এরপরে আসে প্রফিটের ব্যাপার। টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ নেট প্রফিট 20% অন সেলিং প্রাইস, 20% অন সেলিং প্রাইস, 20% অন সেলিং প্রাইস, 20% অন দ্য সেলিং প্রাইস, 20% অন দ্য সেলিং প্রাইস। বিক্রয় মূল্যের উপরে প্রফিট বলছে। আমরা কস্ট শিটের অঙ্কে পাবো টোটাল কস্ট, কস্ট শিটের অঙ্ক করলে আমরা পাবো টোটাল কস্ট, কিন্তু প্রফিট ধরতে বলছে অন সেলিং প্রাইসের উপরে। তাইলে আমাদের একটা ছোট্ট ওয়ার্কিং করে সেলিং প্রাইসকে কস্ট প্রাইসে কনভার্ট করে, রূপান্তর করে যে পার্সেন্টেজটা বের করবো ওইটা দিয়ে সমাধান করব। আমরা একটা মুখস্থ জিনিস জানি, সেলের উপরে 20% বললে কস্টের উপরে হয় 25%, সেলের উপরে 25% বললে হয় কস্টের উপরে হয় 33.33%, অর্থাৎ 33.33%। 20% অন সেল or 25% on cost, 20% on sale or 25% on cost, 20% on sale or 25% on cost। আর 25% on sale বললে হবে
33.33% on cost, 25% on sale বললে 33.33% on cost। এভাবে মুখস্থ লেখা যায়, কিন্তু আমরা একটা ছোট্ট ওয়ার্কিং করে দেখাবো। কি কি চাইছে? শো দ্যাট দ্য amount of the tender would on the basis on the above percentage, উপরে পার্সেন্টেজ টেন্ডারের অ্যামাউন্ট কত সেটা বের করো। আসো সমাধানের একটু দেখাই। Statement of total cost for the year ended 31st December 2004, beginning inventory of raw material, at purchase of raw material, at carriage inward যদি থাকে, আমাদের অঙ্কে carriage inward নাই, এই দুইটা যোগ করলে হলো raw material available for use। এর থেকে ending inventory of raw material বাদ দিলাম, বেরোলো material use বা consume। এর থেকে less ending inventory of raw material বাদ দিলাম, কি হলো? material use বা consume। ending inventory of raw material অর্থাৎ সমাপনী মজুদ বাদ দিলাম, হলো material use বা consume। এর সাথে যোগ করব ডাইরেক্ট ওয়েজেস অথবা প্রোডাক্টিভ ওয়েজেস, যোগ করলে হবে প্রাইম কস্ট। এর থেকে ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড যোগ করলে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অথবা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। এর সাথে অফিস অ্যান্ড জেনারেল অথবা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস যোগ করলে হবে টোটাল কস্ট। এখন বের করব পার্সেন্টেজ। ওই যে দুইটা পার্সেন্টেজ বের করতে বলছেন, দেখো কি কি পার্সেন্টেজ। দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস। ওয়ার্কস অন কস্ট এটা প্রোডাক্টিভ ওয়েজেসের কত পার্সেন্ট। তা এরপরে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট টু ওয়ার্কস কস্ট। জেনারেল অন কস্টটা ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট। তাহলে একটা জিনিস মনে রাখবা, সবসময় আমরা জানি ডাইরেক্ট ওয়েজেসের ভিত্তিতে বের হয় ওয়ার্কস ওভারহেড, আর এই ওয়ার্কস ওভারহেড যোগ করার পরে নাম হয় ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্ট পরবর্তী দুইটা খরচ, যেমন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই খরচগুলি হয় ওয়ার্কস কস্টের ভিত্তিতে পার্সেন্টেজ। আর প্রফিটের পার্সেন্টেজ করা হয় কস্টের উপরে, কিন্তু প্রশ্নে বলবে কস্টের উপরে না, সেলসের উপরে করো। তাহলে সেলস থেকে প্রফিট বাদ দিয়ে আমরা কস্টে কনভার্ট করে তারপরে অঙ্ক করব। তাহলে এখন আসো পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ওয়ার্কস ওভারহেড ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট। তাহলে নিচে ডাইরেক্ট ওয়েজেস, উপরে ওয়ার্কস ওভারহেড ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ হয় 22%। এখন দেখো আমাদের প্রশ্নের দিকে তাকাই, আমাদের ডাইরেক্ট ওয়েজেস ছিল কত প্রশ্নে? ডাইরেক্ট লেবার বা ওয়েজেস ছিল আমাদের 3,97,600 টাকা। ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার বা প্রোডাক্টিভ ওয়েজেস ছিল, আমি একদম রেড কালার করে দিলাম। এটার ভিত্তিতে বের করবো আমরা ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড। তাহলে ওয়ার্কস ওভারহেড এটার কত পার্সেন্ট দেখে নাও। তাইলে এখন ওয়ার্কস ওভারহেড উপরে, ডাইরেক্ট ওয়েজেস নিচে ইন্টু 100, তাইলে পার্সেন্টেজ বেরোবে। এখন তোমরা তো বিপদে পড়ে যাবা, কার ভিত্তিতে কার পার্সেন্টেজ বলছে, তারপর তো মনে রাখতে পারো না যে নিচে ডাইরেক্ট ওয়েজেস উপরে ওয়ার্কস ওভারহেড। আমরা জানি ডাইরেক্ট ওয়েজেসের ভিত্তিতে ওয়ার্কস ওভারহেড হয়। অর্থাৎ মনে করো, ছোট্ট একটা উদাহরণ দেই, তুমি কোনো ফ্যাক্টরিতে জব করো অথবা কোনো একটা চাকরি করো, সেখানে মনে করি ডাইরেক্ট ওয়েজেস হলো যেটা তোমার মূল বেতন, আর ওয়ার্কস ওভারহেড যদি ধরি আমরা তোমার বোনাস, তাইলে তুমি মূল বেতন পাও 20,000 টাকা, তুমি বোনাস পাবা ধরি তার 50%, তাহলে 10,000 টাকা। আবার যেই ব্যক্তি মূল বেতন পায় 30,000, সে বোনাস পাবে তার 50%, 15,000। আবার যেই ব্যক্তি মূল বেতন পায় 10,000, সে বোনাস পাবে তার 50%, 5,000। তাইলে যার মূল বেতন বেশি তার বোনাস বেশি, যার মূল বেতন কম তার বোনাস কম। তাহলে মূল বেতন আমরা দেই কার ভিত্তিতে? বোনাস দেই মূল বেতনের ভিত্তিতে। তাহলে আমরা মনে করি আমাদের ডাইরেক্ট ওয়েজেস হলো মূল বেতন, আর মনে করি ওয়ার্কস ওভারহেড হলো বোনাস। তাহলে মূল বেতনের ভিত্তিতে বোনাস, তাহলে যার ভিত্তিতে বের করবো সে বহন করবে যাকে দেব তাকে। তারপরে যদি মনে রাখতে না পারো, তাইলে মনে রাখবা বড় টাকা নিচে ছোট টাকা উপরে ইন্টু 100, বড় টাকা নিচে ছোট টাকা উপরে ইন্টু 100। যেমন
ছোট্ট একটা উদাহরণ লক্ষ্য করো, মোটেও অঙ্কের সাথে সম্পর্কিত না, কিন্তু তোমার মনে রাখতে প্রচন্ডভাবে হেল্প করবে। কোনো এক মা তার 2 বছর বয়সের বেবি, এই মা এবং বেবি একত্রে বাস করে, হঠাৎ করে বেবি অসুস্থ হয়ে পড়লো। মা তার বেবিকে কোলে করে হসপিটালাইজড করতে পারবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে, চিকিৎসায় নিতে পারবে। মা বড়, বেবি ছোট, বড় ছোটকে বহন করলো। কিন্তু মা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, তাইলে ওই নিউবর্ন বেবি, সরি ওই যে 2 বছর বয়সের বেবি, সে কি তার মাকে কোলে করে হসপিটালাইজড করতে পারবে, চিকিৎসায় নিতে পারবে? পারবে না। তাইলে যে বড় সে বহন করবে যে ছোট তাকে, তাহলে মা বেবিকে বহন করবে, বেবি মাকে বহন করতে পারলো না। তাহলে এখানে তোমার মনে রাখার জন্য, এটা মোটেও অঙ্কের কথা না, রবীন্দ্রনাথ একজন মহাপুরুষ। রবীন্দ্রনাথ বলছেন শিক্ষার সবচেয়ে বড় অঙ্গটা কাউকে কিছু শিখানো নয়, তার মনের উপরে একটা ঘা দেয়া, ওই ঘাটাই উপযুক্ত সময় আমাদের স্মৃতিতে আসবে, স্মরণ করিয়ে দিবে। তাহলে আমিও এমন একটা ঘা তোমাকে দিতে চাচ্ছি, যেমন বড় ছোটকে বহন করবে, তাহলে 3,97,600 এটা বড়, আর ওয়ার্কস ওভারহেড আছে 87,472, এটা ছোট। তাহলে বড় টাকা নিচে থেকে ছোট টাকা উপরে রাইখে বহন করবে, যেমন মা নিচে থাকবে, বেবিকে উপরে রাইখে বহন করে হসপিটালাইজড করবে। তাহলে বড় টাকা নিচে, ছোট টাকা উপরে ইন্টু 100। তাহলে দেখো আমরা ঠিক তাই করছি তোমার মনে রাখার জন্য। এখানে কে কি বললো, কে হাসলো, কে উপহাস করলো, তোমার তাতে কিচ্ছু আসে যায় না, তোমার মনে রাখতে হবে। পাশে লোকে কিছু বলে এই চিন্তা করে আগানো যাবে না, তুমি মনে রাখো বড় নিচে, ছোট উপরে ইন্টু 100, মা নিচে, বেবি উপরে ইন্টু 100। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু ডাইরেক্ট ওয়েজেস, তাহলে নিচে ডাইরেক্ট ওয়েজেস, উপরে ওভারহেড ইন্টু 100। তাহলে ডাইরেক্ট ওয়েজেস ওভারহেডের, ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট ওভারহেড বের হয়ে গেল, ওয়ার্কস ওভারহেড। ঠিক একইভাবে পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস টু ওয়ার্কস কস্ট। তাহলে এখন দেখো আমাদের এখানে ওয়ার্কস কস্ট বের হয়েছে কয় টাকা, মেটেরিয়াল কনজিউমের পরে ডাইরেক্ট ওয়েজেস যোগ করে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে বা ওয়ার্কস ওভারহেড যোগ করার পরে হয়েছিল ওয়ার্কস কস্ট। কি হয়েছে দেখো, নামটা কি হয়েছে, ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্ট আমি লাল করে দিলাম, রেড কালার করে দিলাম, তাহলে ওয়ার্কস কস্ট। এই ওয়ার্কস কস্ট কত আছে আমাদের, আগের কালার দুইটা আমি সরিয়ে, ওয়ার্কস কস্ট কত আছে আমাদের, দেখো। তাহলে এইটাকে রেড কালার করে দেখাই দিই। তাহলে ওয়ার্কস কস্ট কত আছে আমাদের, ওয়ার্কস কস্ট আছে 10,67,472, আর তখন অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস আছে 71,000। তাহলে বড় টাকাটা নিচে, ছোট টাকাটা উপরে, ইন্টু 100 বের হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে ওয়ার্কস কস্ট নিচে, অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস 71,048 উপরে ইন্টু 100। দেখো এই পার্সেন্টেজটা বের করছি, পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস টু ওয়ার্কস কস্ট, অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস ডিভাইডেড বাই ওয়ার্কস কস্ট ইন্টু 100। তাহলে 71 উপরে 10,67,472 নিচে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ বের হয়ে গেল। তাহলে আমরা দেখলাম একটা টেন্ডারের অঙ্কে প্রথমে ছোট্ট একটা কস্টশিট করতে হবে, তারপরে ওখানে 2-3টা পার্সেন্টেজ যা লাগে করে নেব, এরপরে স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস অথবা কোটেড প্রাইস, টেন্ডার প্রাইস বা কোটেড প্রাইস। তাহলে আমরা টেন্ডার প্রাইস বা কোটেড প্রাইস বের করবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2004, একটা কাল্পনিক সাল দেওয়া আছে দেখো। তাহলে দুইটা তথ্য প্রশ্নে মাস্ট দিয়ে দিবে, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডাইরেক্ট ওয়েজেস। দেখো costing department estimate that the material required would cost টাকা 40,000 and wages to workman for making the machine would টাকা 24,000। তাহলে এই দুইটা ডাটা দেয়া থাকবে। এরপরে টেন্ডার টু বি মেড প্রফিট 20%, তাহলে প্রফিট সব শেষে। আর এরপরে এর আগে দুইটা পার্সেন্টেজ বের করে নিছি, বাকি খরচ দুটো ওই পার্সেন্টেজ অনুযায়ী বসাবো। তাহলে দেখো টেন্ডার কিভাবে হলো, স্টেটমেন্ট অফ টেন্ডার কস্ট for the year ended 31 December 2004, beginning inventory of raw material এর সাথে দেখো টেন্ডার বিগিনিং ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে কত 40,000, অ্যাড ডাইরেক্ট লেবার বা প্রোডাক্টিভ লেবার দেওয়া ছিল কত 24,000। এই দুইটা যোগ করলে হলো পিসি প্রাইম কস্ট 40
64,000 এর সাথে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড চার্জ। আগে কি বলছিলাম, ওয়েজেসের 22% বের করছিলাম ফ্যাক্টরি ওভারহেড। দেখো দেখো এই যে পার্সেন্টেজে বের করছিলাম ওয়ার্কস ওভারহেড টু ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট ছিল? 22%। তাহলে এবার ডাইরেক্ট ওয়েজেস কত আমাদের? ডাইরেক্ট ওয়েজেস 24,000। এর 24,000 এর কত পার্সেন্ট বের করবো আমরা? 22%, 22%। তাইলে এটার 22% কত বের হয় দেখো, 5,280। তাইলে এটা হলো ওয়েজেসের 22% হইলো। এটা যোগ করার পরে হলো ওয়ার্কস কস্ট। এই ওয়ার্কস কস্টের ভিত্তিতে বের করবো আমরা অফিস অ্যান্ড জেনারেল বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনও যদি থাকতো, এই অঙ্কটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেয়া নাই। তাহলে অফিস অ্যান্ড জেনারেল, তাহলে ওয়ার্কস কস্ট কত আছে আমাদের দেখো, ওয়ার্কস কস্ট দেখো, ওয়ার্কস কস্ট আছে 59,280। তার 6.65555% উপরে বের হয়েছিল, 6.65555%। তাহলে ওয়ার্কস কস্টের কত ছিল? 59,280 ইন্টু 6.65555% বের হলো আমাদের অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। এটা যোগ করার পর হলো টোটাল কস্ট। এই টোটাল কস্টের উপরে প্রফিট, কিন্তু আমাদের প্রশ্নে প্রফিট বলছিল 20% অন সেলস। আমরা জানি সেলসের 20 বললে কস্টের হবে 25। এই দেখো, কস্টের সাথে প্রফিট যদি আমরা যোগ করতে পারি তাইলে বের হবে সেল। প্রফিটই তো আমাদের জানা নাই, তাহলে আমরা কি করে সেলসের উপরে প্রফিট লিখবো? ওই জন্য সেলসের উপরে বলছিল 20%, আমরা কস্টের উপরে প্রয়োগ করবো 25%। পরবর্তী অঙ্কে আমি এটা আবার একটা দুটো অঙ্কে দেখিয়ে দিয়ে আসছি যে সেলসের উপরে 20 বললে কিভাবে কস্টের উপরে 25 হয়। তাহলে তার মানে তুমি সংক্ষেপে একটু এখানেও দেখে নিতে পারো। যেমন তোমার সেলস আছে কত? সেলস আছে 100, এর সাথে প্রফিট 25। তাহলে সেল যদি সেলস আছে 100, সেলস আছে 100, এর মধ্যে প্রফিট আছে 25। তাহলে প্রফিট 25, প্রফিট আছে 20, প্রশ্ন বলছে 20, প্রফিট 20 যদি বাদ দাও তাহলে কস্ট থাকে কত? 75। তাহলে কস্ট থাকে 75, সেলস 75 না, 100 থেকে 20 গেলে 80। তাহলে সেলস ছিল 100, প্রফিট ছিল 20, সেলস থেকে প্রফিট বাদ দিলে কস্ট বাইরে হয় 80 টাকা। এখন দেখো, এখন আমরা যদি একটু ওয়ার্কিং করি যে 80 টাকা যদি হয় কস্ট, তখন প্রফিট হয় 20, একে কত? 100তে কত? তাহলে দেখো কিভাবে আসে সেটা। দেখো 80 টাকা কষ্ট হলে লাভ হয়, প্রফিট হয় 20 টাকা। 80 টাকায় 20 টাকা, একে কত আর 100তে কত? তাইলে দেখো 25 গুণন 100। তাইলে 4 দিয়ে কাটো 4 20, 20 দিয়ে কাটো 5 20, তাইলে 80তে হয় 100। 80 টাকায় লাভ হয় 20 টাকা, একে কত? 100তে কত? তাইলে এখানে পার্সেন্টেজ বের করলে হয় 25%। 25%। এভাবে তুমি পার্সেন্টেজটা বের করে দেখাতেও পারো। তাইলে আমরা দেখালাম প্রফিট হলো কত? 25%। তাইলে 20% অন সেলস বললে 25% অন কস্ট কিভাবে হলো? আমি এখানে আমাদের একটু ছোট্ট ওয়ার্কিং করে দেখালাম। এই ওয়ার্কিংটা মনে রাখবে, পরবর্তীতে আরো বড় বড় করে ওয়ার্কিং দেখানো হয়েছে। দেখো, তাইলে এখন আসো, বের হলো আমাদের টেন্ডার প্রাইস বা কুটেড প্রাইস। তাইলে একটা টেন্ডারের অঙ্কের পূর্ণাঙ্গ আলোচনা ছিল এটা। কিভাবে প্রথমে কি করব? ছোট্ট একটা কস্ট শীট করবো, কস্ট শীটের আলোকে পার্সেন্টেজ বের করবো। ওয়ার্কস ওভারহেড হবে ডাইরেক্ট মেটেরিয়াল কত পার্সেন্ট, আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এই তিনটা হবে ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট। আর প্রফিট হবে বলবে সেলসের উপরে, কিন্তু আমরা বের করব কস্টের কত পার্সেন্ট। তাহলে সেলসের উপরে 20 বলছে, আমরা বের করলাম কস্টের উপরে হয় কত? 25%।
তাহলে প্রফিটটা যোগ করলাম, যেটা হলো এটার নাম টেন্ডার প্রাইস বা কোটেড প্রাইস বা সেলিং প্রাইস। টেন্ডার প্রাইস বা কোটেড প্রাইস বা সেলিং প্রাইস, এই ছিল একটা পূর্ণাঙ্গ টেন্ডারের অঙ্ক। আমি আলাদা আলাদা লেকচারে 4-5টা টেন্ডারের অঙ্ক তোমাদের দেখালাম। এটা টেন্ডার নং 1, টেন্ডার নং 2, টেন্ডার নং 3, এভাবে আলাদা আলাদা তোমরা দেখে নাও, সালের সবগুলি অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই লেকচারটা আমাদের এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।